এখন অর্গানন থেকেই করাই। হ্যাঁ, অর্গানন নাম শুনলে তোমাদের তো একদম মুখটা বাংলা পাস হয়ে যায়, কিন্তু এটা ছাড়া কিন্তু গত্যন্তর নেই। এমন একটা সাবজেক্ট, এটাকে তুমি যত জানবা এবং যত বুঝবা, পুরাতন রোগ ট্রিটমেন্ট করতে গেলে তত তোমার এই অর্গানের কথা মনে পড়বে এবং সঠিক ট্রিটমেন্টটা তোমাদের দ্বারাই হবে বা প্রত্যেকের তাই হয়। আমরা এর আগ পর্যন্ত 110 পর্যন্ত করেছি, আজকে 111 আর 12 করব। ভালো করে পড়বা, ভালো করে খেয়াল করবা, এর ভাষ্যগুলি অর্গানন খুলে দেখে নিবা, আমার যে বলা যেটা আমি বলি সেটা শুনবা, তাহলে আমাদের তোমাদের অনেক কাজ দেবে। 111-তে বলা হচ্ছে ঔষধ সঙ্গের বিশুদ্ধ ক্রিয়া সম্বন্ধে কমা আমরা অভিজ্ঞতা এবং পুরাতন অভিজ্ঞতা সঙ্গের সমতা, যদিও তাহারা কোন আরোগ্য বিধানকে লক্ষ্য করিয়াই লিপিবদ্ধ করেন নাই। আমরা যেটা দেখেছি, আমরা যেভাবে দেখি ওষুধের ক্রিয়া, ওষুধের গুণ, অ্যালোপ্যাথরা কিন্তু ওষুধের আরোগ্য ক্রিয়া এইভাবে কিন্তু কিছু তাদের লিপিবদ্ধ করা নেই বা থাকেও না। এবং এই সকল বিবরণ এবং ভিন্ন ভিন্ন গ্রন্থাকারের এই জাতীয় বিবরণের সমতাই আমাদেরকে বুঝাইয়া দেয় ভেষজ দ্রব্যসমূহ সুস্থ মানবের যে সকল রোগজনক পরিবর্তন আনয়ন করে, তাহা প্রকৃতির স্থির অনন্ত নিয়মের অনুবর্তী এবং ইহাদের গুণেই তাহারা প্রত্যেকে স্ব স্ব বিভক্ত অনুসারে নিশ্চিত ও নির্ভরযোগ্য রোগ লক্ষণ সকল উৎপাদন করিতে পারে, অর্থাৎ আরোগ্য করতে পারে। দেখো, আমাদের কিন্তু হোমিওপ্যাথিতে একটা কথা বলি, এই নাক্স নেই তো কার্ভেল দাও, কার্ভেল নেই তো লাইকোপোডিয়াম দাও, লাইকোপোডিয়াম নেই তো ভেট্রানলবন দাও, ভেট্রানলবন নেই তো চায়না দাও। এইরকম কথা কিন্তু আমাদের হোমিওপ্যাথি বিজ্ঞানে নেই। দেখো, আমরা এই পৃথিবীতে বা এই দেশে আমরা যত রকমের মানুষ দেখি, প্রত্যেক মানুষের বাহ্যিকভাবে হয়তো আমরা একই মনে হয়, হার্ট, লাং, লিভার, কিডনি, তার মধ্যে আবার কেউ খাটো, কেউ মোটা, কারুর রক্তের গ্রুপ একরকম, কারুর রক্তের গ্রুপ আর এক রকম, এইভাবে এত কিছু কিছু ইন্ডিভিজুয়াল করি। আর এটা রক্তের গ্রুপ এ, এরও এ, তাই এই দুজন এক না, এটা কিন্তু মাত্র ফিজিক্যাল। আমাদের কিন্তু দেহের নিয়ে কাজ না, দেহের উপরে আর একটা আছে। আমি তোমাদের বলেছিলাম ভাইটাল ফোর্স, মাইন্ড, সেন্সোরিয়াম, ফাংশন, স্ট্রাকচার, স্কিন, এইভাবে একটা হিউম্যান বডিকে আমরা ভাগ করে নিই। এই যে ভাইটাল ফোর্সকে আমরা দেখতে পাই না, কিন্তু তার অধীনে চলা মনটাকে কিন্তু আমরা দেখতে পাই। আমরা কি লক্ষ্য করতে পারি? আমরা লক্ষ্য করতে পারি যত হাজার, যত লাখ, যত কোটি লোক থাকুক না কেন, আমাদের মনের সাথে, কারুর মনের সাথে, একজনের মনের সাথে আর একজনের মনের কিন্তু মিল নেই। বাবার গর্ভে সন্তান, বাবার সাথে মনের মিল নেই। মায়ের গর্ভে থেকে সন্তান ঘনিষ্ঠ হলো, সেই সন্তান বড় হয়ে মায়ের সাথে মনের মিল নেই। ভাই বোনে মনে মিল নেই। এই যে পার্থক্য, এই যে সূক্ষ্ম পার্থক্য, অনুরূপ ভাবে হোমিওপ্যাথি ওষুধটাও কিন্তু একটা থেকে আর একটা সম্পূর্ণ আলাদা। তার কারণ হিপারসালফার শীতকাতর, সাইলেশিয়া শীতকাতর, সরিনামও শীতকাতর। শুধু এটা নয়, যখন হিপারসালফারের আরো কিছু লক্ষণ জানবো, সাইলেশিয়ার আরো কিছু লক্ষণ জানবো, বা সরিনামের আরো কিছু লক্ষণ জানবো, তখন দেখতে পাবো তিনটে মেডিসিনে কিন্তু তিনটে রোগ, অর্থাৎ লক্ষণ সমূহ, লক্ষণ সমষ্টি যখন একত্রিত করা হবে,
তখন যে রূপটা পাওয়া যাবে সেইটাই কিন্তু সেই ওষুধের প্রকৃষ্ট রূপ। অর্থাৎ কোন ভেষজের মধ্যে অন্তর্নিহিত অবস্থায় যে শক্তি লুকায়িত আছে, সেই শক্তি যেমন সুস্থ শরীরে রোগ উৎপন্ন করতে পারে, আবার সেই রোগ উৎপন্ন করার শক্তি অর্থাৎ সেই ভেষজ শক্তিটাই সাধু সংবিধানে প্রয়োগ হলে সেই রোগীটাকে আরোগ্য করতে পারে। এই যে প্রত্যেকটা ওষুধ আলাদা, তার মধ্যে অনন্ত গুণ আছে এবং এটা একটা প্রকৃতির স্থির নিয়ম। আমরা কিন্তু সেটা মিশ্রণ পদ্ধতিতে জানতে পারি না। সিঙ্গেল ন্যাট্রাম মিল সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ, তো তার মধ্যে কি গুণ আছে? আমাদের গন্ধকের মধ্যে কোন শক্তি লুকিয়ে আছে, যে শক্তির বলে মনটাকে এমন পরিবর্তন করতে পারে? কাটলফিশ, সেই মাছের যে নিশ্চিত স্রাব, তার মধ্যে কি এমন গুণ আছে যে মায়ের মানসিকতাটা পরিবর্তন করে দেয়, সন্তানকে সে আর স্নেহ করে না? এটা স্থূল ভাবে জানা যাবে না, এটা সুস্থ হিউম্যান বডিতে প্রয়োগ করতে হবে। আর এই যে অনন্ত স্থির প্রকৃতির নিয়ম, এই নিয়মের অনুসারে দেখা যাচ্ছে একটা ওষুধ এক এক রকমের। তাহলে সেই সমস্ত ওষুধগুলিকে আমরা যদি ইন্ডিভিজুয়াল করে পড়ি এবং ইন্ডিভিজুয়াল করে মনে রাখি, এক একটা ওষুধ কি ধরনের রোগ লক্ষণ উৎপন্ন করতে পারে, অর্থাৎ মানসিক এবং শারীরিক কি সকল লক্ষণ এবং পরিবর্তন সে তৈরি করতে পারে, এটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা কিন্তু অর্গানন অনুসারে এবং ওষুধ ব্যবহার করার নিয়ম অনুসারে আমরা রোগীর ক্ষেত্রে প্রয়োগ করলে বাঞ্ছিত ফল কিন্তু আমরা তার থেকে পাবো। এখানে কিডনি ড্যামেজ হয়ে গেছে, লিভার বড় হয়ে গেছে, এখানে হার্ট অসুখ হয়ে গেছে, না এই ধরনের রোগী চিকিৎসা হবে বা হবে না বলা যাবে না। যদি তার মধ্যে আমরা রোগীর চিত্র অর্থাৎ ঔষধ চিত্র যদি আমরা আবিষ্কার করতে পারি, তাহলে কিন্তু আরোগ্যের অর্ধেকের বেশি কাজ সমাপ্ত হয়ে গেল। তাই এই ওষুধের গুণগুলি জানতে গেলে হোমিওপ্যাথরা যেভাবে আমরা জেনেছি, অ্যালোপ্যাথরাও কিছু কিছু প্রমাণ দিয়েছে এইরকম, কিন্তু তাদের আরোগ্য করা হিসাবে কোনো জায়গায় তেমন কিছু লিপিবদ্ধ করা নেই। আর যা আছে স্থূলভাবে বোঝা গেল। এটা আমরা 111-তে বললাম। 112-তে পাওয়া যাবে পুরাতন ব্যবস্থা সমূহে অতিরিক্ত মাত্রায় প্রদত্ত ঔষধ সমূহের প্রায় ভয়ঙ্কর উপায় সমূহের মধ্যে আমরা কতকগুলি অবস্থা লক্ষ্য করি। অ্যালোপ্যাথি ওষুধে যে ওষুধগুলি ব্যবহার হয় স্থূল মাত্রায়, ক্রুড ফর্মে, এবং এই ক্রুড ফর্মে ওষুধগুলি ব্যবহার করার পরে রোগীর যে সমস্ত ভয়ঙ্কর উপায়গুলি আমরা লক্ষ্য করতে পারি, যেগুলি এই সকল বিষাদময় ঘটনার প্রথমে না হইয়া সেইভাবে উৎপন্ন হয়। অর্থাৎ এখন প্রস্রাব কম হচ্ছে, কিডনি কাজ কম করছে, ল্যাসিক্স খাওয়াও, প্রস্রাব করলো, আবার ল্যাসিক্স দাও, প্রস্রাব করলো, আবার ল্যাসিক্স দাও, প্রস্রাব করলো, এই করতে করতে শেষ টাইমে গিয়ে বোঝা যাবে যে এই ল্যাসিক্সের অপব্যবহারে রোগীর কি ধ্বংস হয়ে গেল। প্রথম প্রথম মিষ্টি মধুর লাগবে, পরবর্তীতে এর ধ্বংসমূলক ক্রিয়াগুলি লক্ষ্য হবে। যন্ত্রণানাশক ওষুধগুলি খেলে প্রথমে আমাদের ভালো লাগে, না দারুণ ওষুধ, কিন্তু বেশ কিছুদিন ব্যবহার করার পরে ওর কুফলগুলি যখন ফলতে থাকবে, তখন আমরা লক্ষ্য করতে পারবো হৃদযন্ত্রের গোলযোগ হয়ে গেছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, রাম শ্যাম যদু মধু নানান ধরনের আর্টিফিশিয়াল ডিজিজ উৎপন্ন হয়ে গেছে। তো এইবার শেষ ভাগে, প্রথম ভাগে না, শেষ ভাগে বেশ কিছুদিন অ্যালোপ্যাথি ওষুধ ব্যবহার করার পরবর্তীতে প্রথমে যে সকল অবস্থা দেখা দিয়েছিল, তারা সেই সকল অবস্থার ঠিক বিপরীত প্রাথমিক ক্রিয়ার
অর্থাৎ জীবনী শক্তির উপর ঔষধ সমূহের মুখ্য ক্রিয়ার ঠিক বিপরীত এই লক্ষণ সমূহ শারীরিক জীবনী শক্তির প্রতিক্রিয়া, ইহার গৌণ ক্রিয়া, অর্থাৎ ক্রিয়া আর গৌণ ক্রিয়া, এটা নিয়ে এর আগে আমি আলোচনা করেছিলাম। এক্ষুনি আমি খানিকটা আফিম খেলাম বা ঘুমের ওষুধ খেলাম, তাহলে ঘুমের ওষুধই কয়েকটা আফিম, তাহলে আফিম খেলাম, খেলে কি হচ্ছে, অবচেতন মনে আমি ঘুমিয়ে পড়লাম। এটা হচ্ছে প্রাইমারি অ্যাকশন। ওষুধ দ্বারা আমি আক্রান্ত হয়েছি, তাই আমি ঘুমিয়ে পড়লাম। এবার ওষুধের ক্রিয়া ফুরিয়ে গেলে এই ওষুধের ক্রিয়ার বিপরীতে যা কিছু থাকে সেটা কিন্তু আমার জীবনী শক্তিটা করবে, অর্থাৎ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। কি করবে? আর মোটেও ঘুম হবে না। তাহলে এই ক্রিয়া আর প্রতিক্রিয়া, প্রতিক্রিয়াটা হচ্ছে জীবনী শক্তির সেকেন্ডারি কাউন্টারি অ্যাকশন। বলা হচ্ছে গৌণ ক্রিয়া। সুস্থ শরীরে পরিমিত মাত্রায় পরীক্ষায় কিন্তু ইহাদের কদাচিৎ প্রত্যল্প নিদর্শন পাওয়া যায়। আমরা যদি সুস্থ শরীরে ওষুধ প্রয়োগ করার জন্য ওষুধ খাওয়াই, সেই ওষুধ আমি খাওয়ালাম, সেই ক্ষুধা আমরা মেজা আমরা ল্যাকেসিস খাওয়ালাম, খাওয়ালে কি হবে? কিছু লক্ষণ সকল প্রকাশ করবে, ওষুধের ক্রিয়া ফুরিয়ে যাবে, জীবনী শক্তি ওর বিরুদ্ধে প্রতিক্রিয়া করে বিপরীত ক্রিয়া জাগানোর কিছু নেই, তাই আর জাগাবে না। আরোগ্যের ক্ষেত্রে কিন্তু তাই হয়। এইবার অল্প মাত্রায় কিছু মাত্রও পাওয়া যায় না, কিছুই পাওয়া যায় না, বিপরীত প্রতিক্রিয়া কিছুই হয় না। হোমিওপ্যাথি বিপরীত প্রতিক্রিয়া, ক্রিয়া হয়, প্রতিক্রিয়া হয় না। সমলক্ষণ মতে আরোগ্য বিধানে সজীব শরীর ইহাদের হইতে যে প্রতিক্রিয়া করে তাহা কেবলমাত্র তদানীন্তন স্বাস্থ্যের অবস্থাকে সুস্থ অবস্থায় উন্নীত করে। তাহলে এখানে আরোগ্য ছেড়ে যদি আমরা লক্ষ্য করি, তাহলে রাম সুস্থ ছিল, এক সময় সুস্থ ছিল, 3 বছর আগে সুস্থ ছিল, এ এখন অসুস্থ, রাম অসুস্থ। রাম যখন অসুস্থ হলো তখন কিন্তু রামকে সিমিলিয়ার আর একটা ডিজিজ ঢুকে দেওয়া হলো। যে লক্ষণ সংযুক্ত রোগে ভুগছে তেমন লক্ষণ সংযুক্ত রোগে আর একটা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিলে তাৎক্ষণিক একটু হয়তো হোমিওপ্যাথিক্যালি বৃদ্ধি হয়, কিন্তু সেটা মানসিক উন্নতির সাথে মনে স্বচ্ছন্দতা বোধ লাগে, বাহ্যিকভাবে কিছু কিছু লক্ষণের কখনো কখনো 19-20 একটু বৃদ্ধি ঘটে। যদি বেশি মাত্রায় না পড়ে তাহলে বৃদ্ধি অনেক সময় ঘটেই না। এইবার এই রোগ শক্তি, এই রামের ঔষধ শক্তি, রামের রোগ শক্তি দুটো এক হয়ে গেল। হয়ে গেলে রোগ শক্তির থেকে ওষুধ শক্তি বেশি ছিল, তাই ওষুধ শক্তির কবলে পড়ে রোগ শক্তিটা দূর হয়ে গেল। এবার এর বিরুদ্ধে জীবনী শক্তি যদি প্রতিক্রিয়া করে তাহলে সেই পূর্বের স্বাস্থ্য ছাড়া নতুনত্ব আর কিছু দেখায় না। তাই হোমিওপ্যাথি ট্রিটমেন্টের শেষ পর্যায়ে স্বাস্থ্য ছাড়া আর কিছু লক্ষ্য করা যায় না। কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ স্থূল মাত্রায় বেশ কিছুদিন ব্যবহার করলে তার যে মন্দ দিকটা, তার কুফল দিকটা, তার ভয়ঙ্কর দিকটা, তার ধ্বংসমূলক দিকটা আমরা কিন্তু কিছুদিন পরেই তার দেহে আস্তে 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 পরিস্ফুটিত হয়। তাহলে আমরা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করি সূক্ষ্ম মাত্রায় এবং শক্তিকৃত মাত্রায়। অ্যালোপ্যাথি ওষুধ প্রয়োগ হয় ক্রুড স্থূল মাত্রায় এবং অনেক পরিমাণে। স্থূল ওষুধ স্থূল দেহযন্ত্রের উপরে কাজ করে, আর আমাদের হোমিওপ্যাথি সূক্ষ্ম ওষুধ সেই ভাইটাল ফোর্সের উপরে ক্রিয়া প্রকাশ করে। তাহলে ভাইটাল ফোর্স সুস্থ হলে বডি সুস্থ হবে। রোগ আগে আক্রমণ করে প্রাণ শক্তিকে, তারপরে অনুভূতি, তারপর মন, তারপর ফাংশন, তারপর স্ট্রাকচার, তারপর স্কিন। ঠিক এইভাবে আমাদের দেহে রোগের প্রকাশ হয়। কিন্তু সেই রাজা, সেই ভাইটাল ফোর্স যখন সুস্থ হয়ে যায় তখন কি হয়? প্রাণ শক্তি তার নিজের গতিতে বডি যন্ত্রকে আবার সামঞ্জস্যতায় ফিরিয়ে নিয়ে আসে।
কিন্তু ক্রুড ফর্মের ওষুধগুলি ক্রুড মাত্রায়, স্থূল মাত্রায় বা কমপ্লেক্স ওষুধগুলি ব্যবহার করলে রোগীর কিন্তু ভালো জায়গায় মন্দটাই বেশি হয়। সেটা আমাদের হাতেও হয়, আমাদের হাতেও আজকাল অনেক কমপ্লেক্স মেডিসিন বেরিয়ে গেছে, ক্রুড ফর্মে বেরিয়ে গেছে। এই কয়েকটা মাদার টিনচার মিলিয়ে একটা খাওয়াও, কয়েকটা 1x একসাথে মিলিয়ে মিশিয়ে খাওয়াও, এটাও কিন্তু আর এখন হোমিওপ্যাথি নেই। তাই তুমি যদি নিজের মনকে প্রশ্ন করো, একটা মাদার টিনচার কি ভাইটাল ফোর্সের উপরে ক্রিয়া প্রকাশ করে? না, কখনোই করে না। শক্তিকে প্রতিহত করতে গেলে শক্তি দ্বারা প্রতিহত করতে হয়। প্রাণ শক্তিকে সুস্থ করতে গেলে রোগের ঔষধের শক্তি ব্যবহার করতে হয়। আমাদের ন্যাট্রামিউর কি আছে? একটা শিশির মধ্যে ন্যাট্রামিউর 200, অ্যালকোহল আর জল, আর আছে ন্যাট্রামিউরের শক্তি, আভ্যন্তরীণ তার অনন্ত শক্তিটা লুকিয়ে আছে, যে শক্তি রোগ উৎপন্ন করতে পারে, যে শক্তি রোগ আরোগ্য করতে পারে। কিন্তু সেই শক্তিটাকে আমাদের চর্মচক্ষু দেখা যায় না, সেটাকে দেখতে গেলে আমাদের জ্ঞান চক্ষুর দরকার, সুস্থ মানব জাতির খুব দরকার। তাই বোঝা গেল আমরা কি বলতে চাইলাম। ঠিক আছে, ভালো বলতো।